যেহেতু এই ১৬ কোটি জনসংখ্যার প্রায় 33% পিপল কোনো না কোনোভাবে মেন্টাল হেলথ সাফার করছে। উই হ্যাভ জাস্ট অনলি থাউজেন্ড অফ মেন্টাল হেলথ প্রফেশনালস ফর 160 মিলিয়ন পিপল। আমি যদি স্টুডেন্টের কথাই বলি, কারণ বাংলাদেশে হচ্ছে মেন্টাল সার্ভিসটা একটু কোয়াইট এক্সপেন্সিভ। স্টুডেন্টদের পক্ষে আসলে মেন্টাল হেলথ এফোর্ড করাটা একটু চ্যালেঞ্জিং। মেন্টাল হেলথটা আসলে যে জিনিসটা থিঙ্ক করা হয় অ্যাজ এ নেগেটিভ ওয়ার্ড, মেন্টাল হেলথ কাউন্সিলের কাছে যাওয়া মানে হচ্ছে আমি পাগল হয়ে গেছি। সাইকোলজি ফিল্ডে সাইকোলজিতে গ্রাজুয়েশন কমপ্লিট না করে অনেকেই হচ্ছে প্র্যাকটিসগুলো দিচ্ছে। ইসলামটাকে হচ্ছে ব্যবহার করে অনেকে আসলে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকে মোবিলাইজ করা ট্রাই করছে। অনেক মোটিভেশনাল স্পিকার নিজেকে হচ্ছে কাউন্সিলর হিসেবে দাবি করছে। হ্যালো এভরিওয়ান। আজকের এপিসোডে আমরা কথা বলেছি সাইকিওর অর্গানাইজেশনের ফাউন্ডার এবং সিইও মুরাদ আনসারীর সাথে। আমরা কথা বলেছি আইডিয়া থেকে কিভাবে অ্যাকশনে যেতে হয়, বিভিন্ন অর্গানাইজেশনের থ্রুতে নেটওয়ার্কিং নিয়ে, এবং যেকোনো একটা বিজনেস শুরুর পরে সেটা থেকে ব্যাকআপে কিভাবে একটা নিজের তৈরি করে রাখতে হয় সেই বিষয়গুলো নিয়ে। আশা করছি আজকের এপিসোডটা আপনাদের অনেক ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আচ্ছা, তো শুরু করব যে জায়গাটা থেকে। এই মেন্টাল হেলথের যে কনসেপ্টটা আজ থেকে ২-১ বছর আগেও বেশ খানিকটা ট্যাবু ছিল। বাট থ্যাঙ্কস টু সাম অফ দ্য পিপল লাইক ইউ, যারা এই ফিল্ডে কাজ করে এই ট্যাবুটাকে অনেকাংশেই মানুষের মন থেকে দূর করতে পারছে। সো আমার ১ম কোয়েশ্চেনটা হচ্ছে যে, ফার্স্ট কখন রিয়ালাইজ হলো যে এই জিনিসটা নিয়ে আসলে আমি কাজ করতে চাই? আই নো যে তোমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাইকোলজিতে, ক্লিনিক্যাল সাইকোলজি ইফ আই এম রাইট। বাট মানে এটাকে যে একটা বিজনেসের জায়গায় জাস্ট প্র্যাকটিস না, এটা নিয়ে একটা অর্গানাইজেশন দ্বারা করতে চাও বা এটা একটাকে বিজনেসের লেভেলে নিয়ে যেতে চাও, এই চিন্তাটা কখন আসছিল? চিন্তাটা এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পরেই আসে, কারণ এই ডিপার্টমেন্টে হচ্ছে জব ফিল্ডগুলো সম্পর্কে স্টুডেন্টরা এতটা হচ্ছে যে জানতো না। কারণ একটা স্টুডেন্টের হচ্ছে যে বিসিএসসি কোন সেক্টরগুলোতে জব রয়েছে, কোন ক্যাডারে কতগুলো পজিশন রয়েছে সেই সম্পর্কে একটা ডিটেল আইডিয়া থাকলেও একজন স্টুডেন্ট সাইকোলজিতে গ্রাজুয়েট করার পরে কোথায় জব করতে পারে বা জব করার জন্য কোন স্কিলগুলো প্রয়োজন সেই জিনিসগুলো তাদের কাছে হচ্ছে যে এনাফ রিসোর্স ছিল না। যদি আমি একটু স্ট্যাটিস্টিক দিয়ে বলি, প্রতি বছর প্রায় হচ্ছে অ্যারাউন্ড 2000 স্টুডেন্ট গ্রাজুয়েশন করে হচ্ছে সাইকোলজিতে, এবং হচ্ছে মাত্র 2% স্টুডেন্ট এই ফিল্ডে কন্টিনিউ করে। যেহেতু এই ১৬ কোটি জনসংখ্যার প্রায় 33% পিপল কোনো না কোনোভাবে মেন্টাল হেলথ সাফার করছে, এবং হচ্ছে এর ফলশ্রুতিতে মানে উই হ্যাভ জাস্ট অনলি থাউজেন্ড অফ মেন্টাল হেলথ প্রফেশনালস ফর 160 মিলিয়ন পিপল। মানে ইটস কোয়াইট ডিফিকাল্ট টু সার্ভ দিস অ্যামাউন্ট অফ পিপল। ওই জায়গাটা থেকে আসলে ফিল হচ্ছিল যে যে আমরা যদি স্টুডেন্ট গুলাকে, কারণ যদি কানেক্ট করতে পারি তাদের সাথে, তাহলে এই জায়গাটার ক্ষেত্রে একটা ভালো বিজনেস মার্কেট ক্রিয়েট হতে পারে। তো জিনিসটা ছিল যে ডিমান্ডের যে গ্যাপটা, অ্যাজ এ স্টুডেন্ট তুমি ওটা সহজে আইডেন্টিফাই করতে পারছো ওই ফিল্ডের স্টুডেন্ট হিসেবে, এবং সেই জায়গা থেকেই আসলে উদ্দেশ্যটা, যাত্রা শুরু করার উদ্দেশ্যটা। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে, তোমার এই অর্গানাইজেশনের যাত্রা শুরু যখন তুমি নিজে স্টুডেন্ট ছিলা, তো এক স্টুডেন্ট অবস্থায় প্রফেশনালদেরকে নিয়ে কাজ করা, তাদেরকে মেইনটেইন করা, তাদের সাথে কমিউনিকেশনটা ধরে রাখা, বা তাদেরকে কাস্টমারদের সাথে কানেক্ট করা, বা যারা সার্ভিস নিচ্ছে সার্ভিস টেকারদের সাথে কানেক্ট করা, এই জিনিসটা হাউ ডিড ইউ মেইনটেইন? এই জায়গাটার ক্ষেত্রে আমি সাইকিউ স্টার্ট করার আগেও আমি কিছু অর্গানাইজেশনের সাথে ইনভলভ ছিলাম। কিভাবে আসলে লিডারশিপের টিমটা বিল্ড করতে হয়, টিমটা কিভাবে মোবিলাইজ করতে হয়, ফান্ড রাইজের ক্ষেত্রে আসলে যে কাজগুলো করতে হয়, সেই জিনিসগুলো আসলে বিভিন্ন অর্গানাইজেশন থেকে আসলে শিখে আসা হয়। সেই জায়গাটার ক্ষেত্রে আমাকে প্রিভিয়াস বিভিন্ন অর্গানাইজেশন যে কাজ করার এক্সপিরিয়েন্সটা সেটা আসলে হেল্প করে। আর এই প্রফেশনের ক্ষেত্রে যদি আমরা বলি যে এই ফিল্ডে আসলেও আমরা যে পার্সপেক্টিভ আসলে কাজ করি, সাইকিউর কিন্তু ৩ টা পার্সপেক্টিভে আসলে কাজ করে। ৩ টা পার্সপেক্টিভ ইন আ সেন্স মেন্টাল হেলথে আসলেও বিশাল একটা হচ্ছে, আপনি শুরুতেই বলছিলেন যে বিশাল একটা অ্যামাউন্ট বা পিপল হচ্ছে যে ২ বছর আগেও মেন্টাল হেলথ নিয়ে বেশি একটা কথা হতো না। মানে এখানে অ্যাওয়ারনেস এর একটা গ্যাপ রয়েছে। এট দ্য সেম টাইম ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে, সেকেন্ডলি হচ্ছে অনেক একটা মেজর পিপল রয়েছে যারা এই মানে নিজের সেলফ কেয়ার ডেভেলপ করার জন্য বিভিন্ন কিছু জানতে চায়, বিভিন্ন ডোমেইন গুলো আসলে কিভাবে কাজ করে, নিজেকে কিভাবে ভালো রাখতে পারি, কিভাবে নিজের স্ট্রেসটা মানে মেইনটেইন করতে পারি, নিজে কিভাবে হচ্ছে ডিপ্রেশনটাকে ডিল করতে পারি। এই জিনিসটার ক্ষেত্রে আমরা হচ্ছে সাইকিউর অ্যাওয়ারনেস এর পাশাপাশি তাদেরকে সেলফ ডেভেলপমেন্ট ট্রেনিং বা সাইকো এডুকেশন ট্রেনিং গুলো আমরা প্রোভাইড করি। এট দ্য সেম টাইম যারা সাফার করছে তাদেরকে আমরা হচ্ছে যে ক্লিনিক্যালি হচ্ছে যে সার্ভিসটা দিয়ে থাকি। মানে এই ৩ টা পার্সপেক্টিভ এ কাজ করার
কারণে হচ্ছে যে বাংলাদেশের অন্যান্য প্ল্যাটফর্ম থেকে তারা হচ্ছে একটু ট্রাস্ট করে। কারণ আমরা অ্যাওয়ারনেস নিয়েও কাজ করছি, পিপলকে ডেভেলপ নিয়েও কাজ করছি। এট দ্য সেম টাইম যারা সাফার করছে তাদেরকে সার্ভিসটা দিচ্ছি। ওই জায়গাটার ক্ষেত্রে যেহেতু নিজে হচ্ছে এই সাইকোলজি ব্যাকগ্রাউন্ডের এবং যাদের রিসোর্স গুলো আমাদের পার্সোনাল ক্লিনিক্যাল সাইকোলজি তারাও হচ্ছে একই ফিল্ডে। এই জায়গাটার ক্ষেত্রে আসলে আমাকে হেল্প করেছে যে তাদেরকে ইজিলি কানেক্ট করতে। ওকে, গ্রেট। তো যেই কথাটা বারবার আমাদের আলোচনার মাঝখানে উঠে আসতেছে সেটা হচ্ছে ট্যাবুর ফ্যাক্টরটা। যে আজকে থেকে কিছু বছর আগেও মেন্টাল হেলথকে এতটা প্রায়োরিটি আসলে দেওয়া হতো না এটলিস্ট আমাদের দেশে। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে হয়তোবা সেই 1990s এর দিক থেকে মেন্টাল হেলথকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয় তাদের একাডেমিক বা হচ্ছে জব লাইফের ক্ষেত্রে। আমাদের দেশে এই জিনিসটা অনেকটাই পিছিয়ে ছিল। বাট করোনা এবং করোনা পরবর্তী সময়ে আমরা দেখেছি যে মানুষ এটা নিয়ে অনেক বেশি কথা বলছে। অ ইনফ্লুয়েন্সাররা কথা বলছে। তোমাদের মতো অনেক অর্গানাইজেশন উঠে এসেছে যারা মেন্টাল হেলথ নিয়ে স্টুডেন্ট লেভেলে বা প্রফেশনাল লেভেলে কাজ করতেছে। কিছু ইনফ্লুয়েন্সার আমরা পেয়েছি যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করছেন। তো এইটা অবভিয়াসলি একটা খুবই পজিটিভ ইমপ্যাক্ট ফেলছে পুরো সোসাইটির মধ্যে মেন্টাল হেলথের পার্সপেক্টিভটা চেঞ্জ করার জন্য যে আমার যদি প্রয়োজন হয় আমি যাতে সেই সাপোর্টটা নিতে পারি। এটাতে নেগেটিভ কিছু নাই বরং এটা আমার নিজের ভালোর জন্য দরকার। তো এই যে মানুষদের ট্রানজিশন যে সময়টা, এই সময়টায় তোমরা এরকম মানুষদের সাথে ডিল করছো যারা ট্যাবু এবং ট্যাবুটা ভেঙে নিজেদের হেল্প নেওয়ার জন্য নিজেরা আসে। তো এই যে কাস্টমার তোমাদের যারা, তাদের সম্পর্কে কি কোনো ইউনিক ইনসাইট তোমরা এই তোমার জার্নিতে গ্যাদার করতে পারছো যে মানুষ কিরকম ভাবে বা কিরকম চিন্তা করে আসলে এরকম সার্ভিস নেওয়ার আগে? আচ্ছা, এই জায়গাটার ক্ষেত্রে হলো বাংলাদেশে আমরা হচ্ছে ২ টা পার্সপেক্টিভ পাই। একটা হচ্ছে এফোর্ড করতে পারে, সার্ভিস নিতে চায় না। আবার এফোর্ড করতে পারছে না, সার্ভিস নিতে চায়। আমি যদি স্টুডেন্টের কথাই বলি, কারণ বাংলাদেশে হচ্ছে মেন্টাল সার্ভিসটা একটু কোয়াইট এক্সপেনসিভ। মানে আমাদের সাইকোর জার্নিটা কিন্তু ওখান থেকেও স্টার্ট হয় যে আমরা দেখতে পাচ্ছিলাম যে স্টুডেন্টরা হচ্ছে মাত্র 2% এই ফিল্ডে কন্টিনিউ করছে। কারণ কি? কারণ হচ্ছে তারা প্র্যাকটিস করার অপরচুনিটি পাচ্ছে না। মাত্র 5% মতো স্টুডেন্ট মাত্র ইন্টার্নশিপ করার অপরচুনিটি পায়। আপনি একটা এপ্লাইড ফিল্ডে পড়বেন, আপনি হচ্ছে যদি মানে আপনার শিক্ষার অবস্থায় যদি কিভাবে একটা ক্লায়েন্টকে ডিল না করতে হয়, একটা পেশেন্টকে কিভাবে না দেখতে হয়, সেটা না জানলে আপনি হচ্ছে এই ফিল্ডে কন্টিনিউ করবেন এটাই স্বাভাবিক। ওই জায়গাটার ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছিলাম যে স্টুডেন্টদের পক্ষে আসলেও মেন্টাল হেলথ এফোর্ড করাটা একটু চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং ইন এ সেন্স মানে একটা যদি সেশন নিতে হয় যদি মিনিমাম হয় ৳১,০০০ পে করতে হয়। মানে একটা স্টুডেন্টের বাজেটই থাকে হচ্ছে যে মান্থলি ৳৫,০০০ থেকে ৳৬,০০০ যদি ঢাকার বাইরের কথা চিন্তা করি। ইফ সামওয়ান ওয়ান্ট টু টেক 4 or 5 সেশন মান্থলি মানে অলমোস্ট হচ্ছে 80 to 90% ই গন। মানে এটা আসলেও ডিফিকাল্ট। এই জায়গাটার ক্ষেত্রে স্টুডেন্ট আসলে কিভাবে থিংক করছে? এট দ্য সেম টাইম হচ্ছে যে অন্য একটা পিপল গ্রুপ রয়েছে, তারা সার্ভিস নিতে চায়। বাট হচ্ছে যে প্রপার রিসোর্স গুলা কোথায় রয়েছে সেটার সম্পর্কে আইডিয়া নেই। বা হচ্ছে যে আরেকটা গ্রুপ হচ্ছে সার্ভিস নিতে গেলেও আমার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি রয়েছে। বাট আমি যদি কাউন্সেলিং নেই, মানুষ আসলে আমাকে কি বলবে? মানে মেন্টাল হেলথটা আসলেও যে জিনিসটা থিংক করা হয় অ্যাজ এ নেগেটিভ ওয়ার্ড, মেন্টাল হেলথ কাউন্সিলর এর কাছে যাওয়া মানেই হচ্ছে আমি পাগল হয়ে গেছি। মানে আমার একটা সিভিয়ার প্রবলেম রয়েছে। সোসাইটিতে আসলে আমাকে একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছে। আমি একটু সেপারেট হয়ে যাচ্ছি। এই জিনিসগুলাকে আসলে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাম্পেইনস, বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলা দিয়ে তাদেরকে আসলে গ্রাফ করার ট্রাই করি। আর যদি ক্লায়েন্ট কিভাবে আসলে মানে কেমন পিপল অডিয়েন্স গুলো আসলে আমরা পাচ্ছি, যে জায়গাটার ক্ষেত্রে আমাদের কিছু ক্লায়েন্ট বেস রয়েছে। একটা হচ্ছে স্টুডেন্টের ক্ষেত্রে আমরা একটু অন্যরকম স্ট্র্যাটেজি ইউজ করি। তাদের ক্ষেত্রে যতটা ফ্লেক্সিবিলিটি রাখা যায়, তাদের জন্য হচ্ছে যে আমরা আমাদের সার্ভিসগুলা খুবই ফ্লেক্সিবল ওয়েতে আগাচ্ছি। এট দ্য সেম টাইম যারা প্রফেশনাল নিচ্ছে, প্রফেশনাল ইন a সেন্স হচ্ছে যে বিভিন্ন কর্পোরেট থেকে বা একটু রিচ ফ্যামিলি থেকে আমাদের যেহেতু বনানী অফিসটা দেখা যায় যে বনানী বা গুলশান এরিয়াতে কিন্তু মেন্টাল হেলথ নিয়ে এই ট্যাবুটা নেই। তারা হচ্ছে উইলিংলি সাইকোলজিস্টের সাথে কথা বলতে আসতেছে। তারা হচ্ছে তাদের প্রবলেম গুলা শেয়ার করছে, তাদের স্ট্রাগল গুলা শেয়ার করছে। এই জায়গাটার ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশে একটা ব্যারিয়ার রয়েছে। মানে একটা টাইপ অফ পিপল হচ্ছে সার্ভিস নিতে চায়, ইন্টারেস্টেড কিন্তু হচ্ছে পে করতে চায়, তারা নিচ্ছে। এট দ্য সেম টাইম পে করতে চায়, বাট হচ্ছে যে সোসাইটি কি বলবে, কিভাবে সার্ভিস নিবে সেটা নিয়ে জানা না দেখে নিতে পারছে না। আরেকটা রয়েছে, ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিও নেই এবং সার্ভিসও নিতে পারছে না। সো কয়েকটা সেগমেন্ট আইডেন্টিফাই করা গিয়েছে। এটা এক তো হচ্ছে আর্নিং এর উপরে। এটা আন্ডারস্ট্যান্ডেবল যে আমাদের দেশের মিডিয়ার আর্নিং এর সাথে আ সাইকো সাইকোলজিস্টের যে সার্ভিসের ফিটা এবং যেহেতু সাইকোলজিস্টের ইনিশিয়ালি আ কনস্ট্যান্ট মান্থলি হচ্ছে ৪ টা সেশন, ৫ টা উইকলি একটা করে এটলিস্ট সেশন প্রয়োজন হয়। সো এটা একটু ফাইন্যান্সিয়ালি স্ট্রেইনিং হয়ে যায়। কিন্তু আবার যদি আমি কম্পেয়ারিং টু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলা দেখি সেই হিসেবেও কিন্তু আমাদের দেশের রিলেটিভলি অনেক খরচ কম। কারণ আমরা দেখি যে ইউএসএ, কানাডাতে ওখানে আওয়ারলি অলমোস্ট $200 বা $250 আরো বেশি
যারা আরো বেশি এক্সপেরিয়েন্স আরো বেশি চার্জ করে, সেই তুলনায় আমাদের দেশে রিলেটিভলি কিন্তু যথেষ্ট কম। কিন্তু আবার আমাদের মিডিয়ান আর্নিং এর সাথে যখন আমি তুলনা করতেছি তখন একটা প্যারিটি দেখা যায়। এবং এটাও ট্রু যে স্টুডেন্টদের এই জিনিসটা মেন্টাল হেলথ এর ক্ষেত্রে স্টুডেন্টরা অতটা সচেতন না যতটা আসলে থাকা উচিত। স্পেশালি প্রেশারের কারণে। আমি এক্ষেত্রে একটা একটু সাইডলাইন থেকে একটা স্টোরি বলব। সেটা হচ্ছে গত বছর রুয়েটে আমাদের ২ জন স্টুডেন্ট, আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু রুয়েটে, ২ জন স্টুডেন্ট সুইসাইড করেছিল এবং এরপরে আমাদের ইউনিভার্সিটিতে মেন্টাল হেলথ নিয়ে অনেক কথা যখন শুরু হয়, তখন আমাদের কিছু অ্যালামনাই মিলে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম। যেহেতু তখন পর্যন্ত রুয়েটে কোনো সাইকোলজিস্ট ছিলেন না মেডিকেল সেন্টারে। তখন আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে আমরা চাই যে সিনিয়ররা পে করে কারেন্ট ব্যাচে যে স্টুডেন্টরা ছিল তারা যাতে যাদের প্রয়োজন তারা যাতে সেই সেশন গুলো নিতে পারে, এবং সেই সময় আমরা রিচ আউট করেছিলাম যে অর্গানাইজেশন গুলা মেন্টাল হেলথ নিয়ে কাজ করে। এবং যারা আমাদের কাছে উল্টা রিচ আউট করছিল তাদের মধ্যে একটা হচ্ছে সাইকিউর। পরবর্তীতে সাইকিউর এর সাথে আমরা কাজ করেছিলাম এবং অলমোস্ট 45 প্লাস স্টুডেন্ট আমাদের ওই প্ল্যাটফর্মের থ্রুতে এবং সাইকিউর এর সহযোগিতায় তারা আমাদেরকে তাদের সার্ভিসগুলো অনেক কম খরচে প্রোভাইড করেছিল, এবং রুয়েটের বেশ কিছু অ্যালামনাই প্লাস রুয়েটের বাইরের কিছু সিনিয়র ছিলেন যারা আমাদেরকে সাপোর্ট করেছিলেন এই পুরো প্রোগ্রামটা রান করতে। সো এইজন্য আমি আরেকবার অন প্ল্যাটফর্ম মুরাদকে থ্যাংক ইউ বলছি। এবং আমি ওই সময় যে স্টুডেন্টরা আসলে এই সার্ভিসগুলো নিয়েছিল, যেহেতু সিচুয়েশনটা খুবই ক্রিটিক্যাল ছিল। পরপর ২ জন সুইসাইড করেছিল। অনেকের মেন্টাল হেলথ এর উপরে একটা বড় একটা প্রেশার এসেছিল ওই সময়। সো তারা বেশ পজিটিভ ফিডব্যাক দিয়েছিল এবং আই থিংক এখন মোটামুটি প্রায় সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটিতে তারা প্রফেশনাল সাইকোলজিস্ট রাখেন। পাবলিক ইউনিভার্সিটি গুলোতেও গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড সাইকোলজিস্ট এখন আছেন। জাস্ট মানে কোয়ালিটির কিছু একটু এখনো হেরফের আছে। যে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা ওখানে যে কতটা সাপোর্ট পায় বা কিছু, বাট যে চেঞ্জটা আসতেছে আই থিংক ইটস আ পজিটিভ ওয়ান। এবং আই হোপ যে জিনিসগুলো আরো যখন চেঞ্জ হবে, মানুষের পার্সপেক্টিভ গুলো চেঞ্জ হবে, তখন এই ডিলিং এর জায়গাগুলোতে আরেকটু বেটার আউটপুট আসবে আই থিংক। তো আ যেহেতু ওই স্টোরিটাই বলছিলাম, তো মানুষের যেমন নেয়ার ক্ষেত্রে কিছুটা পার্সপেক্টিভ এর ইস্যু আছে। আমাদের দেশে সাইকোলজিস্টদের পার্সপেক্টিভ থেকেও কিন্তু কিছু স্টিগমা দেখা যায় যে অনেক সময় যারা সাইকোলজিস্টের কাছে যাচ্ছেন, এটা অনেক মানে রোগীদের কাছ থেকে বা যারা পেশেন্ট যাচ্ছেন তাদের কাছ থেকে শোনা যায় যে আ যে যতটা কমফোর্ট তারা আশা করছিলেন কমফোর্ট এর জায়গা থেকে এটা হয়তোবা বাঙালি মেন্টালিটির কারণে যে উল্টা অনেক সময় ব্লেমিং একটা সাইকোলজিস্টদের কাছ থেকে পাওয়া যায়, বা অনেকে রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে বেশি পুশ করেন একজন পেশেন্টকে উইদাউট নোয়িং যে ওই পার্সনটার আসলে রিলিজিয়াস যে পার্সপেক্টিভটা বা ফলোয়িংটা কিরকম। তো এই জিনিসটা থেকে আসলে আমাদের সাইকোলজিস্টদের যে সোসাইটি বা যে কমিউনিটিটা আছে সেখানে কিরকম চেঞ্জ আসতেছে ইন দ্য রিসেন্ট টাইমস? আচ্ছা। এই জায়গাটার ক্ষেত্রে আমি নিজেও একটা ভালো স্ট্রাগল ফিল করছি। স্ট্রাগল ফিল করছি ইন a সেন্স যে যারা মেন্টাল হেলথ এ প্র্যাকটিস করছে, আমাদের কিন্তু যে অথরিটি বডিটা রয়েছে তারা এতটা স্ট্রং না। স্ট্রং না এই সেন্সে বলতেছি, সাইকোলজি ফিল্ডে সাইকোলজিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট না করে অনেকেই হচ্ছে প্র্যাকটিস গুলা দিচ্ছে। যে আপনি জিনিসটা বললেন, রিলিজিয়াস গুলাকে ভ্যালু হিসেবে দেখাচ্ছে। যেহেতু আমরা বাঙালি, মানে আমাদের মেইন হচ্ছে ইসলাম। ইসলামটাকে হচ্ছে ব্যবহার করে অনেকে আসলে বিভিন্ন ধরনের কনটেন্ট ক্রিয়েট করে তাদেরকে মোবিলাইজ করার ট্রাই করছে। এই জায়গাটাতে আসলে সমস্যা হয় কি? যে, যে জায়গাটার ক্ষেত্রে তারাই হচ্ছে বাংলাদেশের ল অনুযায়ী তারাই আসলে মেন্টাল হেলথ বা কাউন্সেলিং সার্ভিস প্রোভাইড করতে পারবে। যাদেরকে হচ্ছে অনার্স এবং মাস্টার্স ২ টাতেই হচ্ছে সাইকোলজি বা সাইকোলজি এপ্লাইড কোনো ব্রাঞ্চে হচ্ছে তাদের মাস্টার্স এবং অনার্স রয়েছে। বাট যখন অন্য আরেকটা ফিল্ডের মানুষ ৩ দিন ৭ দিন বা শর্ট একটা কোর্স করে এসে কাউন্সেলিং করাবে, তখন তো হচ্ছে সাইকোলজিতে কিন্তু একটা হচ্ছে সায়েন্স। কারণ আমরা যখন ক্লায়েন্টের সাথে কথা বলি, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আসলে আমরা খুবই হচ্ছে যে ডিপলি আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করি। এটা কোন মেকানিজম আসলে তাদেরকে আমরা ট্রিট করব, কোন প্রবলেমের সাথে ডিল করব, ওয়ার্ডগুলো আসলে আমরা কিভাবে নিব। বাট যখন আমার হচ্ছে ৩ দিন বা ৭ দিনের জ্ঞান, মানে আমার তো হচ্ছে লিমিটেড ওটার ক্ষেত্রে। যে জিনিসটাই হয় যে কুমিটের খাস কাটা যেরকম হয়, আমার কাউন্সেলিং প্যাটার্নটাই ওরকমটাই হয়ে যায়। মানে দ্যাটস ওয়াই হচ্ছে আপনি যে জিনিসটা বললেন না, অনেকে কথা বলে আসলে কমফোর্ট ফিল করে না। কারণ আমার তো হচ্ছে যে ট্রিটমেন্ট প্রসিডিউর ওটাই হয়। এর বাইরেও যে জিনিসটা হয়, এখন এই জায়গাটার ক্ষেত্রে যতদিন পর্যন্ত না আমাদের অথরিটি গুলার ক্ষেত্রে আমি জানি না আসলে এই জায়গাটা হয়তো তারা কাজ করছে। ডেফিনিটলি তারা কাজ না করলে এখন এই ফিল্ডটা আসলে এরকম ভাবে স্প্রেড করত না। যতদিন পর্যন্ত না তাদের সাইড থেকে স্ট্রং হচ্ছে যে
অ্যাকশনে যাবে। কারণ হচ্ছে তারা যে এরকম ম্যাল প্র্যাকটিস করছে আমরা অনেক ধরনের দেখতে পারছি। বাট তাদের সাইড থেকে এখনো কোনো স্টেপ আসেনি। ই-কমার্সের ক্ষেত্রে যদি আমরা বলি যে কোভিড সিচুয়েশনে অনেক কিছু হয়েছিল। অনেকগুলো হচ্ছে যে ই-কমার্স প্ল্যাটফর্মকে ব্যান করা, তাদের জন্য নতুন পলিসি ক্রিয়েট করা, এ ধরনের অনেক ইনিশিয়েটিভ গুলো এসেছিল। বাট মেন্টাল হেলথ এ এরকম অনেক জিনিস, অনেক মোটিভেশনাল স্পিকার নিজেকে হচ্ছে কাউন্সিলর হিসেবে দাবি করছে। তাদের কাজই হচ্ছে পিপলকে মোটিভেট করা। মানে মোটিভেট করতে পারলেই হচ্ছে আমি কাউন্সিলর হয়ে গেলাম। মানে যেকোনো প্রবলেমই হোক সেটাই হচ্ছে ডিপ্রেশন অ্যান্ড আমার লাইফে আমি কিভাবে কোপ করছি সেটাই আমি বলি। দ্যাটস ওয়াই হচ্ছে ক্লায়েন্টরা কমফোর্ট ফিল করছে না। এই জায়গাটার ক্ষেত্রে সাইকোলজি অ্যাসোসিয়েশন বা ক্লিনিক্যাল সাইকোলজি অ্যাসোসিয়েশন বা মেন্টাল হেলথের যে অ্যাসোসিয়েশন গুলো রয়েছে, তারা যতদিন পর্যন্ত না স্ট্রিক্ট হবে, ততদিন পর্যন্ত আমরা হচ্ছে যে পেশেন্টদের জন্য একটা কমফোর্ট প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারবো না। কারণ হচ্ছে যে তারা এরকম পিপল গুলো আসবেই। তাদের সাইড থেকে হ্যাঁ, ডক্টরদের ক্ষেত্রে যেরকম একটা স্ট্রিক্ট রেজিস্ট্রেশন থাকে যে তাদের ডক্টরশিপ হচ্ছে যে মানে বাতিল করে দিতে পারবে। সাইকোলজির ক্ষেত্রে এরকম কিছু নেই। বাট এট লিস্ট তাদের সাইড থেকে আমি এরকমটা ফিল করি যে তারা এট লিস্ট কোনো একটা বিবৃতি দিবে বা কোনো একটা ইস্যু নিয়ে অ্যাড্রেস করবে। এরকম ইনিশিয়েটিভ গুলো এখনো আসেনি। মানে এই জায়গাটার ক্ষেত্রে আমার মনে হয় যে অথরিটি বডি গুলা রয়েছে তারা যতদিন পর্যন্ত না অ্যাক্টিভ হবে, এরকম ম্যাল প্র্যাকটিস হতেই চলবে। হতেই থাকবে আরকি। এটা ট্রু যে এবং এ কোনো অংশে কিন্তু মেন্টাল হেলথের প্রায়োরিটি ফিজিক্যাল হেলথের যে ডক্টররা আছেন তাদের থেকে কম না। কারণ একজন মেন্টাল হেলথের যে একটা সিভিয়ার স্টেজে আছে, স্পেশালি আমরা অনেক পেশেন্টই জানি যারা সুইসাইডাল থাকে এবং এনারা যখন একজন সাইকোলজিস্টের কাছে যাচ্ছেন, যে কমফোর্টটা সিক করতে যাচ্ছেন সেটা যদি না পান, উল্টা যদি ওই মানে যেহেতু একজন প্রফেশনাল হয়তোবা সে প্রফেশনালিজম মেইনটেইন করতেছে না, সে আ কমফোর্টিং এর জায়গায় উল্টো ব্লেমিং এর জায়গায় চলে যাচ্ছেন, তখন কিন্তু উল্টা তার মেন্টাল হেলথ এর উপর আরো নেগেটিভ প্রেশার পড়ে এবং এটা এমনকি তার মানে মৃত্যুর কারণও হতে পারে। সো এটা খুবই সিভিয়ার একটা ইস্যু এবং এটা এটা ট্রুলি আন্ডারস্ট্যান্ডেবল যে আমাদের দেশে যারা সেন্ট্রালি এইসবের দায়িত্বে আছেন, যারা যে অর্গানাইজেশন গুলো আছে যারা এটা মেইনটেইন করেন, তাদের অবশ্যই এই ক্ষেত্রে আরো স্ট্রিক্ট হওয়া দরকার এবং যাতে একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের দেশে এই প্র্যাকটিস গুলো চলে সেটা অবশ্যই মেইনটেইন করা উচিত। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা পয়েন্ট আই থিংক তোমার কাছ থেকে এসেছে। এরপরে যে জিনিসটা আমি যেতে চাবো সেটা হচ্ছে ফ্রম অর্গানাইজেশনাল বা একটা বিজনেসের পার্সপেক্টিভ থেকে এখন আমরা ইদানিং দেখছি যে বেশ কিছু মেন্টাল হেলথের অর্গানাইজেশন এসেছে, কিছু গভর্নমেন্ট অর্গানাইজেশন অতীতে ছিল, স্মল স্কেলে হোক, তারপর কিছু এনজিও ছিল যারা মেন্টাল হেলথ ডোমেনে কাজ করার চেষ্টা করছে। তো অ্যাজ এন অর্গানাইজেশন পিওরলি বিজনেস পার্সপেক্টিভ থেকে একটা ডোমেইন যেটা কিছুদিন আগেও আমরা যেটা বলছিলাম যে একটু ট্যাবু ছিল, মানুষ এটা সম্পর্কে পজিটিভ ধারণা রাখতো না, সেটাকে যখন তোমরা মার্কেটিং করছো বা সাইকিওর অর্গানাইজেশনটাকে তোমরা যখন ব্র্যান্ডিং করছো অ্যাজ এন মেন্টাল হেলথ অর্গানাইজেশন, তখন অ্যাকচুয়ালি তোমরা কি ধরনের প্রসিডিউর ফলো করছো বা কি মেইনটেইন করার চেষ্টা করছো যাতে কোনো ধরনের নেগেটিভ ইমেজ না থাকে, বরং পজিটিভলি জিনিসটাকে আরো বেশি মানুষের কাছে ছড়ানো যায়, যেটা তোমরা বলছিলা যে ইউ গাইজ ডু কমিউনিটি রিচ আউট। তো এরকম আর কি ইনিশিয়েটিভ আসলে তোমরা ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর পার্সপেক্টিভে নিয়েছো? আচ্ছা, যদি সার্ভিসের কথা চিন্তা করি আসলে সাইকিউর আমরা ফার্স্ট এ যে জিনিসটা এনশিওর করি যে আমাদের সাইকোলজিস্ট গুলো আসলে প্রপারলি ট্রেন্ড, এট দ্য সেম টাইম দে হ্যাভ এ at least 3 to 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স। কারণ সার্ভিসের ক্ষেত্রে কোয়ালিটি ইনশিওর না করে আসলে আমি যতই মার্কেটিং প্রসিডিউর গুলা এপ্লাই করি না কেন, কাস্টমার মানে সাস্টেইন করানো আসলে পসিবল না। এই জায়গাটার ক্ষেত্রে আসলে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের সার্ভিস কোয়ালিটির ক্ষেত্রে হচ্ছে 100% যেটা বলেছে মানে জিরো টলারেন্স। এর পাশাপাশি হচ্ছে আমরা কমিউনিটিতে হচ্ছে বিভিন্ন ধরনের এনগেজমেন্ট প্রোগ্রাম করতে থাকি। যে কিছুদিন আগেও আমরা আর্ট থেরাপি, আমরা সাইকিউর হচ্ছে এতদিন ইউথ অ্যাডোলেসেন্স নিয়ে কাজ করা হয়েছে। আমরা চাইল্ডটাকে হচ্ছে যে আমাদের এখন নেক্সট প্ল্যান। এই জায়গাটার ক্ষেত্রে হচ্ছে আমরা আ গুলশানে ইএমকে সেন্টারে একটা আর্ট থেরাপির উপর একটা ওয়ার্কশপ করা। মানে তাদেরকে রিচ করা। এর পাশাপাশি আমাদের কিছু সিগনেচার ক্যাম্পেইন রয়েছে আনওয়াইন্ড মাইন্ড, যেখানে পিপল এক্সপ্রেস দেয়ার থট, ইমোশন থ্রু পেইন্টিং, ডিজিটাল আর্ট অ্যান্ড ফটোগ্রাফি। যে এই জিনিসগুলো আমরা হচ্ছে অ্যারাউন্ড প্রতি বছর হচ্ছে অ্যারাউন্ড 1000 সাবমিশনস পাই। সেখান থেকে আমরা টপ 45 নিয়ে এক্সিবিশনস করি এবং ওখান থেকে একটা ক্রাউড ফান্ডিং করি। এর বাইরেও আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি। এই বছর আমরা হচ্ছে মেন্টাল হেলথ সামিট করতে যাচ্ছি এবং আরেকটা নতুন কনসেপ্ট আমরা বাংলাদেশে ক্রিয়েট করছি যে মেন্টাল হেলথ ফেলোশিপ এর ক্ষেত্রে। যেহেতু আমরা শুরুতেই বলছিলাম যে আমাদের মাত্র ১,০০০ এর মতো মেন্টাল হেলথ প্রফেশনালস রয়েছে এই বিশাল কমিউনিটির জন্য। যেটা আসলে একবারেই পসিবল না। সেই জায়গাটার ক্ষেত্রে আমরা কিছু মেন্টাল হেলথ অ্যাডভোকেট ক্রিয়েট করছি।
এবছর একটা হচ্ছে সুইজারল্যান্ডের একটা অর্গানাইজেশন আমাদেরকে সাপোর্ট করছে। আমরা হচ্ছে একসাথে যে কাজটা করতেছি, আমরা হচ্ছে ১৬ জন ফেলোকে নিবো। ১৬ জন ফেলো হচ্ছে যে ৬ মাসের আমাদের একটা জার্নিতে যাবে। যখন আমরা সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বা হচ্ছে এমএইচ ক্যাপ নিয়ে কিছু প্রোগ্রাম রয়েছে। ৩ দিন প্রোগ্রাম করার পরে তাদেরকে ধরে রাখা একটু ডিফিকাল্ট। আমরা যে কাজটা করছি ৬ টা মাস তারা আমাদের সাথে ফেলোশিপের থ্রুতে থাকবে এবং তাদেরকে হচ্ছে ৫ টা করে ওয়ার্কশপ তাদের কমিউনিটিতে কন্ডাক্ট করতে হবে। প্রতি ওয়ার্কশপে যদি ৫ জন করে মানে ৫০ জন করে পার্টিসিপেন্ট থাকে মানে ২৫০ জনকে এম্পাওয়ার করছে। মানে ১৬ জন হচ্ছে আমরা অ্যাডভোকেট নিচ্ছি। তারা হচ্ছে টোটাল ৮০ টা মানে সবাই ৫ জন করে ৫ টা করে হলে ৮০ টা ওয়ার্কশপ করবে। মানে ৮০ টা ওয়ার্কশপে ৫০ জন করলে ৪,০০০ পিপলকে এম্পাওয়ার করছে। আমরা এইভাবে হচ্ছে স্প্রেড করার ট্রাই করছি। এরপর হচ্ছে সাইকোলজি অলিম্পিয়াড করার প্ল্যান রয়েছে। অলরেডি এটা নিয়ে আমাদের হচ্ছে ফান্ড মানে সিকিউর হয়েছে। এরকম হচ্ছে অনেক ধরনের ক্যাম্পেইনস এর থ্রুতে মানুষকে আসলে রিচ করা। কারণ এখনো যে জায়গাটার ক্ষেত্রে আমি ফিল করি যে আমাদেরকে মেন্টাল হেলথকে আমরা থিঙ্ক করি হচ্ছে এজ এ নেগেটিভ ওয়ার্ড। এট দ্য সেম টাইম আমাদের কারিকুলামে যখন পড়ানো হয়, আমি যখন একটা সাইকোলজি বা ক্লিনিক্যাল স্টুডেন্ট, তখন আমাকেও পড়ানো হয় যে তোমাকে মেন্টাল হেলথ প্রবলেমটাকে অ্যাড্রেস করতে হবে। এই জায়গাটাই ক্ষেত্রে কিন্তু একটা বড় গ্যাপ রয়েছে। কারণ একটা স্টুডেন্ট যখন হচ্ছে যে অ্যাজ এ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা হচ্ছে যে কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে নিজেকে কনসিডার করবে, তাদের জন্য কিন্তু জব পাওয়া অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে। যখন হচ্ছে মেন্টাল হেলথে কিন্তু অনেকগুলা ডোমেন রয়েছে। আমাদের কর্পোরেটে কাজ করার স্কোপ রয়েছে, হিউম্যান রাইটস এ কাজ করার স্কোপ রয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স এ, জেন্ডার বেস এর ক্ষেত্রে। যখন আমরা এই জায়গাটার ক্ষেত্রে ছোট, ছোট ওয়ার্ড গুলার ক্ষেত্রে স্প্রেড করব, তখন কিন্তু আমাদের জন্য হচ্ছে ইজি হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে যে জব ইনশিওর করার ক্ষেত্রে। আমি এই জিনিসটা এইজন্যই বলতেছি, যখন একাডেমিক ক্ষেত্রেও আমাকে হচ্ছে এইভাবেই ট্রিট করা হবে যে, তুমি হচ্ছে শুধু মেন্টাল হেলথ মানে হচ্ছে যাদের সিভিয়ার প্রবলেম রয়েছে তাদেরকে না। কারণ মেন্টাল হেলথ কিন্তু এভরিহোয়ার। যে আজকে আমি যে ওয়ার্কশপে আসলে মানে আজকে সেমিনারটা আসলে কখন জয়েন করব, এটা নিয়ে আমার একটা অ্যাংজাইটি ক্রিয়েট হচ্ছে। প্রপারলি হবে কিনা একটা স্ট্রেস ক্রিয়েট হচ্ছে। মানে সবকিছুই কিন্তু হচ্ছে মেন্টাল হেলথ কোনো না কোনোভাবে কানেক্টেড। যদি বিজনেস পার্সপেক্টিভ হচ্ছে কনজিউমারের ক্ষেত্রে কিভাবে অ্যাকসেপ্ট করবে, মার্কেটিং পলিসি কিভাবে হবে, কমিউনিকেশনটা কিভাবে আসলে মেইনটেইন করব। সবকিছুই কিন্তু হচ্ছে যে মেন্টাল হেলথ। এই জায়গাটার ক্ষেত্রে যতদিন পর্যন্ত না আমাদের কারিকুলামটাতে এভাবে অ্যাড্রেস করতে পারবে যে মেন্টাল হেলথ মানে হচ্ছে যে মেন্টাল ডিজিজ বা মেন্টাল হেলথ সিভিয়ার প্রবলেম না, ততদিন পর্যন্ত হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রে আমাদের সোসাইটি বলি, স্টুডেন্টদের পার্সপেক্টিভ জবেও একই প্রবলেম হবে। মানে দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ট্রাই করছি মেন্টাল হেলথ ইজ নট এ প্রবলেম। মেন্টাল হেলথ ইজ আওয়ার রাইট। আমরা কিভাবে গ্রাব করতে পারি সেই প্রসিডিউরে আসলে আমরা আগানো ট্রাই করছি। ওকে। মানে এই অ্যাপ্রোচটা খুবই ইন্টারেস্টিং এবং একই সাথে খুবই ইম্পোর্টেন্ট আসলে যে মেন্টাল হেলথের নেগেটিভ ইমেজটাকে বরং একটা পজিটিভ ইমেজ দিয়ে এবং এটা যে আমার অধিকার, এই রাইটস এর একটা পার্সপেক্টিভ দিয়ে যখন আমরা চেঞ্জ করতে পারবো, তখন আসলে মানুষ এটার প্রতি আরো বেশি আগ্রহী হবে। সো বেস্ট অফ লাক এই সামনের যে ইনিশিয়েটিভ গুলো। তো এই সামনের ইনিশিয়েটিভ গুলো যেহেতু একটা গ্লিমস আমরা পেলাম, আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে সাইকিউরের সামনে ইন্টারেস্টিং নতুন কিছু আসছে কিনা? আর স্পেশালি এখন যেহেতু আরো বেশ কিছু অর্গানাইজেশন আছে যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করতেছে। কেউ হয়তোবা মানে কিছু বিদেশি অ্যাপ আছে যেগুলো হচ্ছে এই যে মেডিটেশন বা হচ্ছে গাইডেড মেডিটেশন টাইপের সাপোর্ট দেয়। দেশি কিছু প্ল্যাটফর্ম আছে যারা এরকম অ্যাপের থ্রুতে সার্ভিসগুলো দিতে চাচ্ছে। তো এরকম টেকনিক্যাল ডোমেইনে সাইকিউর এর সামনে কিছু আসছে কিনা বা সাইকিউর ইউনিক কি করছে সামনে? এটা যদি একটু আমরা জানতাম। আ সাইকিউর হচ্ছে অ্যাপসটা নিয়ে আমরা আসলে অনেকদিন ধরে কাজ করছি। যেহেতু মানে আমাদের টেক টিমটা কিছু লিমিটেশনের জন্য আমরা জিনিসগুলা ফুল ফেজ এ রান করতে পারিনি। তবে সামনে ঈদে হচ্ছে আমাদের একটা অ্যাপসের থ্রুতে মেন্টাল সার্ভিসে একটা নতুন পার্সপেক্টিভ আমরা নিয়ে আসার ট্রাই করছি। ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা লঞ্চ করতে পারবো। আর সাইকিউর হচ্ছে যে আমরা প্রত্যেকটা ইনিশিয়েটিভ মেন্টাল হেলথ নিয়ে যারাই কাজ করে তাদেরকে হচ্ছে অ্যাপ্রিশিয়েট করি। কারণ মার্কেটটা এখনো রেডি না। আমরা যত পিপল আসলেও কাজ করব, কাজ করার মেইন পারপাসটা হচ্ছে মার্কেট আসলে রেডি করা। এই পার্সপেক্টিভে দ্যাটস ওয়াই হচ্ছে সাইকিউর সার্ভিসের পাশাপাশি নিজের সাস্টেনেবিলিটি ধরে রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলাতেই বেশি ফোকাস করছি। মানে এবছর আসলে আমাদের মেইন টার্গেটই হচ্ছে সামিটটা আসলে খুবই প্রপারলি ইমপ্লিমেন্ট করা। কারণ সামিটটার ক্ষেত্রে আমরা মেন্টাল হেলথটাকে হিউম্যান রাইটস পলিসি নিয়ে কানেক্ট করেছি। আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে মানে কানেক্ট করার ট্রাই করছি। মেন্টাল হেলথটা শুধু হচ্ছে মেন্টাল হেলথ প্রবলেমের মধ্যে না, মেন্টাল হেলথে আরো এসডিজি বিভিন্ন গোলস গুলা রয়েছে। সেভাবে কিভাবে কানেক্ট করা যায় সেই জিনিসটা নিয়ে আসলে আমাদের সামিটটা আসলে প্ল্যান করা। এবং সামিটটাকে কেন্দ্র করে আমাদের বাকি ইনিশিয়েটিভ গুলো আসলে এবছর ডিজাইন করা হয়েছে। এবং আমরা যদি আমাদের ফুল ফেস এ অ্যাপসটার কথা বলি, আমাদের বিহাইন্ড এ আসলে আমরা কাজ করছি। অক্টোবর থেকে আমরা মানে খুব ফাস্টলি আসলে রান করার প্ল্যান আরকি।
ওকে, গ্রেট। সো সামিটের কথাটাতে আমার খুব ইন্টারেস্টিং লাগছে। আই হোপ যে আই উইল বি এবল টু জয়েন অর বি কানেক্টেড উইথ দ্য সামিট। খুব ইন্টারেস্টিং লাগতেছে এবং আমি আই উইল সিউরলি উইল কানেক্ট উইথ ইউ ইন রিগার্ডিং দ্যাট। তো আ সার্ভিসের বিষয়টা গেল। এখন যে জিনিসটাতে আসবো যে এট দ্য এন্ড অফ দ্য ডে মেন্টাল হেলথ এর একটা অর্গানাইজেশন রান করতেছো মানে একটা সার্ভিস বেসড বিজনেস তোমরা করতেছো। এবং ফান্ডিং এর ক্ষেত্রে যখন দেখা যায় যে যখন এরকম প্রোডাক্ট বা সার্ভিসের মধ্যে সার্ভিস বেসড কোনো একটা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করা হয় বা বিজনেস নিয়ে কাজ করা হয় এবং মেন্টাল হেলথ আবার এখানে নন প্রফিটও না, ফর প্রফিটও কাজ হচ্ছে, তখন কিন্তু ফান্ডিং এর জায়গাটা একটু টাফ হয়ে যায় কিছুটা হলেও। কারণ ইনভেস্টররা স্পেশালি অ্যাঞ্জেলরা যারা ইনভেস্ট করে স্টার্টআপে তাদের কাছে এক্সপেকটেশনই থাকে যে অনেক বেশি ফাস্ট গ্রোয়িং হবে। সার্ভিস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই ফাস্ট গ্রোথ ইনশিওর করা কিন্তু রিলেটিভলি একটু টাফ। এবং যেটা তোমরা বললা যে আমাদের দেশে এখন পর্যন্ত প্রফেশনালের সংখ্যাই অনেক কম, যে আমি একটা কমিউনিটিও যদি ক্রিয়েট করি বা আমি একটা প্ল্যাটফর্মও যদি ক্রিয়েট করি সেইখানকার জন্য এনাফ সংখ্যক মানুষ কিন্তু তুলে আনা টাফ। সো এই যে ফান্ডিং এর বিষয়টা ফর অ্যান সার্ভিস ইন্ডাস্ট্রি, এইটা তোমরা কিভাবে এখন পর্যন্ত ইনশিওর করেছো বা সামনে আসলে কিভাবে প্ল্যান গ্রোথের? সাইকিউর অনলাইন সার্ভিসটা সবার জন্য উন্মুক্ত রাখলেও অফলাইন সার্ভিসটা আমরা একটু লিমিটেশনে রেখেছি। লিমিটেশন ইন এ সেন্স আমাদের হচ্ছে একটা ল ফার্মের সাথে পার্টনারশিপ করা। তারা ডিভোর্স এবং সেপারেশন ক্লায়েন্টগুলো আসলে ডিল করে থাকে এবং তাদের সাথে আমাদের পার্টনারশিপটা এভাবে করা, তাদের কোনো একটা পেশেন্ট ফাইনাল ডিসিশন নেওয়ার আগে, মানে ডিভোর্স বা রিলিভেন্ট কন্ডিশনের আগে অবশ্যই আমাদের কাউন্সেলিং এর থ্রুতে যেতে হবে। দেখা যাচ্ছে ওই পেশেন্ট গুলো ডিল করতে আসলে আমাদের অফলাইন যে ক্যাপাসিটি রয়েছে সেটা আমরা আসলে ফুলফিল হয়ে যায়। আমাদের নতুন কাউকে আসলে অনবোর্ড করা চ্যালেঞ্জিং হয়। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে যে কত পিপল সার্ভ করার থেকে মানে যতজনকে সার্ভ করেছে তাদের আসলে কোয়ালিটি ইনশিওর করতে পারছি কিনা সেটা আসলে আমরা বেশি ফোকাস করি। অনলাইনের ক্ষেত্রে আমাদের হয়তো যেহেতু হচ্ছে যে সবাইকে যেকোনো জায়গা থেকে কানেক্ট করা পসিবল হয় এবং ওই জায়গাটার ক্ষেত্রে আমরা অনলাইনটাতে হচ্ছে যে যারা সার্ভিস নিতে চায় তাদেরকে আসলে কানেক্ট করছি। হ্যাঁ, মানে আমি জানতে চাচ্ছিলাম যে অ্যাজ অ্যান অর্গানাইজেশন ইনিশিয়াল শুরু বা গ্রোথ এর জন্য যে ফান্ডিং এর প্রয়োজন, সেই ফান্ডিংটা অ্যাকচুয়ালি তোমরা কিভাবে অ্যাপ্রোচ করছো? যেমন তোমরা বললা যে সামিটের জন্য অলরেডি তোমরা ফান্ডিং হচ্ছে জোগাড় করে ফেলেছো বা সামনে একটা সাইকোলজি অলিম্পিয়াড করার জন্য তোমরা ফান্ডিং জোগাড় করেছো। এক্ষেত্রে কি অ্যাঞ্জেল ইনভেস্টরদেরকে অ্যাপ্রোচ করা হচ্ছে নাকি বিভিন্ন অর্গানাইজেশনাল সাপোর্টটাই বেশি প্রায়োরিটি পাচ্ছে তোমাদের কাছে? এই জায়গাটার ক্ষেত্রে আসলে আমরা সোশ্যাল বিজনেস মডেলে এখন একটু মুভ করা ট্রাই করছি। কারণ যদি আমি হচ্ছে পুরালাই হচ্ছে যে স্টার্টআপে মুভ করি, স্টার্টআপে কাজ করতে গিয়ে ইনভেস্টমেন্ট নিয়ে ইমিডিয়েটলি হচ্ছে রিটার্ন তোলা অনেক বেশি চ্যালেঞ্জিং। এই জায়গাটার ক্ষেত্রে আমরা ২ টা অ্যাপ্রোচে কাজ করছি। যেটা হচ্ছে ইমপ্যাক্ট ফোকাস, সেই জায়গাটার ক্ষেত্রে বিভিন্ন এনজিও কে কানেক্ট করার ট্রাই করছি। আর যে জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরাটাই বিজনেস ফোকাস, সেই জায়গাটার ক্ষেত্রে আমরা ইনভেস্টর গুলোকে কানেক্ট করছি। ওকে, গ্রেট। সো ফান্ডিং এর ক্ষেত্রে একটা ডাবল হেডেড মেথড এ তোমরা আগাচ্ছ এবং তোমাদের যে পার্টিকুলার বিজনেস বা পার্টিকুলার ডোমেইনটা আছে সেটার জন্য আসলে এই অ্যাপ্রোচটাই আই থিংক যে পারফেক্ট হবে। তো এবার হচ্ছে বিজনেসের সাইড থেকে একটু, যেহেতু আমরা নিউ ফাউন্ডারদেরকে নিয়ে আমাদের এই শোটা মেইনলি, যে ফাউন্ডাররা যাতে এই শোটা থেকে শিখতে পারে। তো এখন হচ্ছে একটু আমরা ফাউন্ডার মুরাদ আনসারীর দিকে যাব। সেটা হচ্ছে যে আ এই যে জার্নিটা তোমার সাইকেল অর্গানাইজেশন ইনিশিয়াল থেকে শুরু করে পুরোটা এতদিন ধরে রান করা এবং এখন হচ্ছে ফুল টাইম এটার পিছনে যে সময়টা দিচ্ছ। তো ইন দ্য মিন টাইম অ্যাজ এ ফাউন্ডার নিজের সম্পর্কে কি ইন্টারেস্টিং কিছু ফাইন্ড আউট হয়েছে যে এই জিনিসটা জার্নিটা বিজনেসের জার্নিটা শুরু করার পরে আসলে রিয়ালাইজেশন যে এইটা আমার সম্পর্কে আমি আগে জানতাম না, ভাবিনি কখনো, বাট এখন রিয়ালাইজ করতেছি। এরকম কিছু আছে? আচ্ছা। হ্যাঁ, এই জায়গাটার ক্ষেত্রে আসলে আমি অনেকটা ইন্ট্রোভার্ট ছিলাম। আমার ইউনিভার্সিটির আগে আমার যারা স্কুল ফ্রেন্ড বা কলেজ ফ্রেন্ডের সাথে কথা হয়, আমি আসলে ওরকম গ্যাদারিং গুলাতে যেতাম না। স্কুল ফ্রেন্ডের কখনো কথা বলতে পারতাম না। সবাইকে হচ্ছে যে একটা গ্রুপের একটা চুপ বা হচ্ছে একটা এরকম ভয় থাকে না, সেরকমটা ছিলাম। বাট সাইকিউর স্টার্ট করতে এসে আসলেও হচ্ছে মানুষের সাথে কানেক্টিং হওয়া, তাদের নতুন, নতুন আইডিয়া গুলা পিচ করা, দেন পিপল এর সাথে হচ্ছে যে কানেক্ট করা, এই ইমপ্লিমেন্টেশন এ হচ্ছে আমি একটা ভালো চেঞ্জ দেখতে পেরেছি আমার মধ্যে। কারণ আমাদের মধ্যে আসলে অ্যাজ এ কনজিউমার এর দিক থেকে আসলে যে জিনিসটা হয় অ্যাজ এ হিউম্যান পিপল হিসেবে আমাদের অ্যাওয়ারনেস থাকে, ইনটেন্ট থাকে, অ্যাকশন, মানে এই পুরো সার্কেল। অ্যাওয়ারনেস তো সবার মধ্যেই থাকে, এই জিনিসটা করতে হবে, ইনটেন্টও থাকে, বাট অ্যাকশনে যাওয়া হয় না। বাট সাইকিউ স্টার্ট করার পর আসলে আমার এই জায়গাটা দেখা হচ্ছে যে কোনো একটা আইডিয়া রয়েছে যে এটা কি হবে না হবে চিন্তা নাই, অ্যাকশনের ক্ষেত্রে আসলে আগের থেকে এখন দেখা যাচ্ছে যে ইমপ্লিমেন্ট করার জন্য যত কিছু দরকার সেই টেকনিক গুলা বা ইন্টারনালি আসলে চলে আসে। আরেকটা জিনিস যে জিনিসটা হয় মানে আমার কাছে অন্যান্য ডোমেইন এক্সপার্টাইজ থেকে আমার হচ্ছে নেটওয়ার্কিংটাই হচ্ছে আমার ফার্স্ট যদি বলে হাতিয়ার বলে থাকি। কারণ
আমার ক্ষেত্রে যে জিনিসটা হয়, প্রতিদিনই যদি ২-১ জন পিপলের সাথে না কানেক্ট হতে পারি, উইকলি ২-১ জনের সাথে মিটিং না করতে পারি, নতুন অপরচুনিটি নিয়ে কথা না বলতে পারি, এই জায়গাটার ক্ষেত্রে কেমন যেন হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশন টা আসে না। এই জিনিসটা আসলে আগে ছিল না। মানে এই সাইকিউর এর থ্রুতে আসলে সবকিছু আসলে এক অন্যরকম পরিবর্তন এসেছে আরকি। ওকে, গ্রেট। সো ইন্ট্রিনসিক মোটিভেশন এর বিষয়টা নিয়ে আমরা বুঝতে পারলাম এবং অ্যাকশন ফোকাসড হওয়া যেটা আমাদের দেশের মেজরিটি স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক আইডিয়া নিয়ে কাজ করতেছে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে যখন এক্সিকিউশন এর ফ্যাক্টরটা আসে বা যখন অ্যাকশন এর সময়টা আসে তখন তারা হচ্ছে পিছু পা হয়ে যায়। তো এটা খুবই ইম্পোর্টেন্ট যে অ্যাকশন ফোকাসড মেন্টালিটি থাকতে হবে বিজনেসের ক্ষেত্রে। ইফ ইউ ওয়ান্ট টু বি আ সাকসেসফুল এন্টারপ্রেনিউর। তো এবার এই সাকসেসফুল এন্টারপ্রেনিউর যে কোয়েশ্চেনটা আমরা আমাদের সব গেস্টদেরকে করি সেটা হচ্ছে যে নিজের এন্টারপ্রেনিউরশিপ জার্নি থেকে ৩ টা এমন কিছু লার্নিং যেটা থেকে নতুন ফাউন্ডাররা শিখতে পারবে। ৩ টা লার্নিং আমরা জানতে চাই। আমি যদি ওই জায়গাটাতেই আসি যে ইনটেন্ট থেকে অ্যাকশনে যাওয়ার ক্ষেত্রে আসলে যে প্রবলেম গুলা হয় নতুন ফাউন্ডারদের ক্ষেত্রে, স্টার্টআপ নিয়ে জাম্প করব, সেই জায়গাটার ক্ষেত্রে আমি প্রিপেয়ার আছি কিনা। সেকেন্ডলি হচ্ছে যে এই প্রিপেয়ার করার ক্ষেত্রে আমার নিজের রিসোর্স সবকিছু যে সবসময় থাকবে এমনটা না। আমার সব জায়গাতে ডোমেন এক্সপার্টাইজ থাকবে এমনটা না। বাট আমার বিহাইন্ড এর রিসোর্স গুলা আছে কিনা। মানে যাদেরকে আমি হচ্ছে যে ইউজ করে আমার কাজটা আসলে ইমপ্লিমেন্ট করব। এই জায়গাটার ক্ষেত্রে আসলে আমাদের নতুন ফাউন্ডারের ক্ষেত্রে একটা নেটওয়ার্কিং এর জায়গায় আসলে বিশাল একটা গ্যাপ পড়ে যায়। কারণ আমার কাজটা আসলে আমার ইমপ্লিমেন্ট করার জন্য যে স্টেক হোল্ডার গুলাকে রয়েছে, তাদেরকে আসলে আমি কিভাবে কানেক্ট করে আমার কাজটা আদায় করে নিতে পারবো। এই জায়গাটাতে একটা প্রবলেম হয়। অ্যান্ড থার্ডলি হচ্ছে যে মানে কাজটা করার ক্ষেত্রে আমার প্রপার অ্যাকশন প্ল্যানটা রয়েছে কিনা। মানে কাজ করতে হবে, করতে আসলাম বাট মাঝপথে এসে দেখলাম যে জিনিসটা ওয়ার্কআউট করছে না। দ্যাটস ওয়াই হচ্ছে কাজ করার আগে থেকে আমাদের আসলে প্ল্যান করতে হবে কাজটা আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করতে আসবো। আমি একটা বড় কাজ হচ্ছে যে ইমপ্লিমেন্ট করার থেকে যে জিনিসটা আমি সবসময় বলি যে ছোট কাজটা আসলে কত বড়ভাবে কত মানে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারলাম সেই জায়গাটাতে আসলে ফোকাস করা উচিত। মানে বড় কাজ করতে এসে হ্যাসেল ক্রিয়েট করার থেকে যদি আমি ছোট কাজটাকে মানে সাকসেসফুলি ডাউন করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমার নিজেরই মোটিভেশনটা নেক্সট প্রজেক্টের জন্য এবং এট দ্য সেম টাইম যে রিসোর্স গুলাকে আমি ইউজ করছি তারাও কিন্তু মোটিভেটেড হবে। মানে দ্যাটস ওয়াই হচ্ছে এই ৩ টা জিনিস আসলে আমাদেরকে মেইনটেইন করা উচিত। ইনটেন্ট টু অ্যাকশন এর যে পার্সপেক্টিভটা এই জিনিসটা সম্পর্কে জানলাম। তো এর পরের কোয়েশ্চেনটা লার্নিং এর প্রসেসটা যেহেতু আমার এখানে মেইন কথা হচ্ছে যে এন্টারপ্রেনিউররা এখান থেকে শিখবে, নতুন কিছু জানবে। তো লার্নিং অ্যাজ এ পারসন তোমার লার্নিং প্রসেসটা কি? তুমি নতুন কোনো কিছু কিভাবে শিখো? সেটা কি ইউজুয়ালি বই পড়া থেকে আসে কিনা? নাকি কোনো YouTube চ্যানেল আছে যেটা তুমি ফলো থ্রু করো? এরকম যদি কোনো সাজেশন মানে তোমার শেখার প্রসেসটা কি এবং অডিয়েন্সের জন্য তোমার সাজেশন আছে কিনা? অডিয়েন্স বলতে আমরা এক্সপেক্ট করব যে নতুন এন্টারপ্রেনিউর যারা নতুন বিজনেস শুরু করতে চায় বা স্টার্টআপ ডোমেইন আসতে চায়, তাদের জন্য তোমার কোনো বই বা কোনো ইউটিউব চ্যানেল বা কোনো কিছু সাজেশন আছে কিনা যে এটা দেখে পড়া বা শেখা উচিত? আচ্ছা, এই জায়গাটার ক্ষেত্রে আমাদের প্রচুর রিসোর্স রয়েছে। বইয়ের কথা বলি বা YouTube এর কথা বলি বা সোশ্যাল বিভিন্ন এক্টিভিটিস এর কথা বলি। মানে আমার যে জিনিসটা হচ্ছে আমি সবসময় সাজেস্ট করি যে তুমি একবারে সবকিছু জেনে আসবা না এবং হচ্ছে সবকিছু জেনে একবারে স্টার্ট করবে সেটাও আসলে পসিবল না। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা যে কাজটা করার ট্রাই করব মানে আমাদের এখানে প্রচুর হচ্ছে যে এক্টিভিটিস গুলা হয়। অ্যাক্টিভিটিস ইন এ সেন্স হচ্ছে স্টার্টআপ কমিউনিটি রয়েছে, অ্যাক্সেলেটর প্রোগ্রামগুলো রয়েছে। বিভিন্ন ধরনের আসলে প্রোগ্রামগুলো হয়। সেই জায়গাটার ক্ষেত্রে হচ্ছে যে ইনভলভ হওয়া এট দ্য সেম টাইম নিজের একটা কমিউনিটি ক্রিয়েট করা। যাদেরকে আমি হচ্ছে রিচ আউট করলে তারা আমাদেরকে হচ্ছে একটা টেন্টেটিভ সলিউশন বা ফিডব্যাক নিজের মেন্টর আসলে ক্রিয়েট করা। কারণ আমি জিনিসটা হয়তো প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় আমি জানি না। বাট হচ্ছে আমার সারাউন্ডিংসটা আসলে কিভাবে সলভ করেছে সেই এক্সপেরিয়েন্সটা আসলে নেয়া আমাদের মেইন টার্গেট হওয়া উচিত। দ্যাটস ওয়াই আমি যে জিনিসটা বলব যে নিজের জন্য আসলে কিছুটা টাইম আমাদেরকে অ্যালোকেট করে রাখতে হবে। অ্যালোকেট করে রাখতে হবে ইন a সেন্স আমি শুধু কাজই করব, কাজ করে হচ্ছে করে ফেলবো। বাট পরের দিনের জন্য আসলে আমি কতটুকু রেডি হতে পারছি। মানে আমার পার্সোনালি আমি যে জিনিসটা ফলো করি যে আমাকে কে কিভাবে জাজ করলো সেটা আসলে আমি কনসিডার করি না। কারণ আমি মোর দ্যান আমি ৩ মাস পরে আমি জানি যে যেরকম একটা ফোনের হচ্ছে আপডেট দরকার পড়ে আমি হচ্ছে যে ৩ মাস পর নিজেকে আপডেট ফিল করাই। ফিল করাই ইন a সেন্স এ কারণ প্রত্যেকদিন আমি একটা নির্দিষ্ট টাইম এলোকেট করি যে নিজের জন্য। এটা হচ্ছে যে কিছু আমি আর্টিকেল রেগুলার বেসিস এ পড়ি। দেন হচ্ছে যে কিছু ভিডিওস আমি দেখি, কিছু বই পড়ি এবং এট দ্য সেম টাইম কমিউনিটির যে ইভেন্টস গুলা হয় সেগুলাতে আসলে আমি কন্টিনিউয়াসলি অ্যাটেন্ড করার ট্রাই করি। মানে দ্যাটস ওয়াই আমি বলব যে নিজেকে আপডেট করাটা হচ্ছে মেইন পারসন। যখন আমি একজন ফাউন্ডার তখন কিন্তু হচ্ছে আমার রেসপনসিবিলিটি শুধু হচ্ছে যে আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করা না। আমরা ইনোভেশন তখনই বলব যে আইডিয়ার সাথে এখানে কমার্শিয়াল কিভাবে করতে পারছি। আমার একটা আইডিয়া আছে বাট এই
প্রোডাক্টটা যদি হচ্ছে আমি যদি সেল না করতে পারি, যদি রেভিনিউ জেনারেট না করতে পারি, আল্টিমেটলি কিন্তু সেই ইনোভেশনটা আসলে তেমন একটা কিছু হবে না। মানে যদি আমরা বলি যে এটা আসলে তেমন একটা লাভ হবে না। এই জায়গাটার ক্ষেত্রে যখন আমি ফাউন্ডার হব, তখন কিন্তু আমাকে শুধু আইডিয়ার পাশাপাশি কিভাবে সেল করব। কারণ আমার একটা হচ্ছে আমি যখন একটা নতুন স্টার্টআপ ক্রিয়েট করেছি, আমি একটা পিপল হায়ার করলাম, সে এসে আমার প্রোডাক্ট সেল করবে, সেটা কিন্তু হচ্ছে যে প্রত্যাশা করাটাও বোকামি হয়ে যাবে। আমার ইনিশিয়াল সেল গুলা কিন্তু আমার কানেকশন থ্রু দিয়ে আসবে। দ্যাটস ওয়াই হচ্ছে প্রচুর পরিমাণ নেটওয়ার্কিং ইভেন্টস গুলাতে অ্যাটেন্ড করতে হবে এবং নিজের একটা সার্কেল ক্রিয়েট করতে হবে। যে টেস্ট প্রোডাক্ট গুলো হচ্ছে পারচেজ করার জন্য তো পিপল লাগবে। সেই জিনিসগুলা যেন হচ্ছে আমি এদের থেকে রেডি করতে পারি। মানে দ্যাটস ওয়াই আমি বলব যে যাই করছি না কেন দিন শেষে নিজেকে রেডি রাখতে পারছি কিনা। কারণ আজকে আমি সিইও দেখা যাচ্ছে আমি প্রোডাক্ট সার্ভিস না বলে প্রোডাক্টই হচ্ছে করলাম। সাপোজ হচ্ছে আমি যেকোনো একটা ব্র্যান্ডের করলাম যে হচ্ছে ল্যাপটপ আমি হচ্ছে ইনোভেশনই করলাম। আমার একটা নতুন ল্যাপটপ যেটা দিয়ে আসলে মার্কেটে হিউজ পরিমাণ সেল হয়েছে। বাট পরের দিন যে আমার কোম্পানি যে এত বড় গ্রো করেছে, পরের দিন যখন আমি সিইও আসনে বসবো, ওই আসনের জন্য কি আসলে আমি হচ্ছে রেডি কিনা? আমি ক্যাপেবল কিনা? আমি স্কিল কিনা? সেই জিনিসটা আসলে আমার চিন্তা করতে হবে। বিজনেস গ্রো হওয়ার পাশাপাশি এজ এ লিডার হিসাবে আমি রেডি কিভাবে হচ্ছি সেটা আসলে অনেক বেশি ইম্পোর্টেন্ট। সেজন্য আমার কোম্পানি যেভাবে গ্রো করবে এট দ্য সেম টাইম নিজে গ্রো করাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। ওকে। ভেরি ইন্টারেস্টিং থট এবং আমারও এই জিনিসটাই মনে হয় যে নেটওয়ার্কিং ইভেন্টগুলো অনেকেই মনে করে যে এই যে স্টুডেন্ট অবস্থায় যারা বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের সাথে কানেক্টেড থাকে, বিভিন্ন ধরনের অ্যাম্বাসেডর প্রোগ্রাম হয় বা অন্যান্য হয়। নামে মাত্র না হয়ে যদি অ্যাকচুয়ালি কেউ এই জিনিসগুলোকে ইউটিলাইজ করে, সে যেই বিভিন্ন প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করে, নেটওয়ার্কিং করে, কানেকশন তৈরি করে, বিভিন্ন ইউনিভার্সিটিতে তার নেটওয়ার্ক থাকে, প্রফেশনাল ফিল্ডে যারা আছে তাদের সাথে যদি তার সোশ্যাল মিডিয়া বলতে লিঙ্কডইন হতে পারে, ফেসবুক হতে পারে, এগুলো থ্রুতে কানেকশন থাকে এবং অ্যাটলিস্ট অ্যাজ এ মেন্টর পার্সপেক্টিভে যদি রিচ আউট করার সুযোগটা থাকে, তাহলে কিন্তু ওই নেটওয়ার্কটা একজন মানুষের পরবর্তী লাইফে, যেটা বললা যে একটা বিজনেস আমি শুরু করেছি অ্যাটলিস্ট প্রোডাক্ট টেস্টিং এর জন্য বা ফিডব্যাক নেওয়ার জন্য ওই নেটওয়ার্কটাকে আমি ইউটিলাইজ করতে পারি। এবং খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে এই নেটওয়ার্কিং গুলো আসলে কতটা ইম্পর্টেন্ট একজন নতুন ফাউন্ডারের জন্য স্পেশালি। তো এই জায়গাটায় যখন আসলাম, তো আমার লাস্ট কোয়েশ্চেন থাকবে। এটা হচ্ছে আজকের আমাদের আড্ডা অনেক দ্রুতই হয়ে গেল। তো এই আড্ডার শেষের দিকের কোয়েশ্চেন হচ্ছে অ্যাজ এ তোমার পার্সপেক্টিভ থেকে একজন নতুন ফাউন্ডার যে আসলে স্টার্টআপ ডোমেনে বা নতুন বিজনেস করতে আসতে চায়, তার মধ্যে কি গুণাবলী থাকা উচিত বা কি কোয়ালিটি থাকলে আসলে তার মনে করা উচিত যে না ঠিক আছে আমি আসতে পারি? ফার্স্ট অফ অল হচ্ছে গায়ের চামড়া অনেক শক্ত হতে হবে। কারণ অনেক জায়গায় আমরা অ্যাপ্রোচ করব। যখন আমার একটা নতুন আইডিয়া আসে, ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করি, সিনিয়রদের সাথে শেয়ার করি। অনেকেই হচ্ছে না বলবে এটাই স্বাভাবিক। বাট আমার নিজের প্রতি কনফিডেন্স রয়েছে কিনা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার, সেই জিনিসটার প্রতি হচ্ছে যে বিশ্বাস থাকতে হবে। সেকেন্ডলি হচ্ছে পারসিস্টেন্স থাকতে হবে। কারণ আইডিয়াটা হচ্ছে যে আমি আসলাম মার্কেটে আর কাজ করবে, এই জিনিসটা আসলে চিন্তা করে আসাটা আসলে অনেকটা বোকামি। সেজন্য হচ্ছে যথেষ্ট সময় নিয়ে আসতে হবে। থার্ডলি হচ্ছে যে আমি যে সেক্টরে আসি না কেন একটু ডোমেন এক্সপার্টাইজ থাকতে পারলে অনেক ভালো হয়। ডোমেন এক্সপার্টাইজটা যদি নাও থাকে, নেটওয়ার্ক যেন হচ্ছে আমাকে এটা কভার করে দেয়। মানে আগে আমরা শুনতাম হচ্ছে নলেজ ইজ পাওয়ার, বাট আমি পার্সোনালি ফিল করি নেটওয়ার্কিং ইজ দ্য পাওয়ার। মানে তোমার যত বেশি নেটওয়ার্কিং স্কিল থাকবে, যত ভালো কানেকশন থাকবে, তোমার জন্য হচ্ছে সাকসেস হওয়ার পসিবিলিটি অনেক বেশি। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি বলব যে তোমার ক্ষেত্রে ফেইলিউর হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সাকসেস তোমাকে কেনই বা হতে হবে? বাট ফেইলিউর তুমি কেন হবা না? এই জিনিসগুলো আসলে আইডেন্টিফাই করে আসলে এই ফিল্ডে আসা উচিত। এবং এট দ্য সেম টাইম যে ট্যাবু গুলো আসলে আমরা দেখতে পারি যে আসলে যে কিছু পিপল হচ্ছে সিইও বা ফাউন্ডার ট্যাগ নেওয়ার জন্য যে আসে। মানে এই জায়গাটার ক্ষেত্রে আমি যে জিনিসটা ফিল করি যে স্টার্টআপ তোমাকে সাকসেস হবে এই জিনিসটা কিন্তু আসলে গ্যারান্টি নেই। মানে ফেইলিউর হওয়ার পসিবিলিটিটাই বেশি আছে। বাট অ্যাজ এ ইন্ডিভিজুয়াল তোমার স্টার্টআপ যদি সারভাইভ না করে পরের দিন আসলে তুমি কিভাবে সারভাইভ করবা সেই আর্নিং সোর্সটা যেন তোমার এনশিওর রাখা যায়। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আসলে নিজে যদি সারভাইভ না করতে পারো, পরের কাউকে আসলে সারভাইভ করাটা পসিবল না। কারণ এজন্য হচ্ছে যে নিজেকে এমন একটা জায়গায় বা নিজের স্কিলটা এভাবে আসলে রেডি করা আমার নিজের যেকোনো সিচুয়েশন হোক না কেন যেন নিজে নিজেকে সাপোর্ট দিতে পারি। এট দ্য সেম টাইম হচ্ছে যে যত পারি মেন্টর বাড়ানো। মেন্টর বাড়ানো ইন দ্য সেন্স আমি পার্সোনাল যে জিনিসটাই করি, আমি নিজেও কিন্তু হচ্ছে মেন্টাল হেলথ এজ এ কাউন্সিলর হিসাবে এজ এ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হওয়ার পরেও আমি কিন্তু আসলে অনেক ধরনের মেন্টাল হেলথ ট্রাবল এর মধ্যে যাই। আমি হচ্ছে যে এখন রিসেন্টলি একটা কাউন্সেলিং সেশনের থ্রুতে যাচ্ছিলাম। আমার হচ্ছে যে যদিও একটা স্পন্সরের থ্রুতে আমি যাচ্ছি, মানে আমার জুরিক স্কলার আমাকে হচ্ছে যে স্পন্সর করছে। পার সেশনের জন্য আমাকে $250 করে পে করতে হয়। যদি পার্সোনাল পকেট থেকে আসলে
আসলে পে করতে হচ্ছে না, আরেকজন পে করছে। মানে যেটাই হোক না কেন, যে আমার এই প্রবলেমগুলো আসলে সলভ করার জন্য ভালো কিছু মেন্টর ফাইন্ড আউট করা। মানে সেজন্য হচ্ছে LinkedIn ইউজের ক্ষেত্রে কোনো বিকল্প নেই। যদি আমার ইচ্ছা থাকে যে আমার বিজনেসটা হচ্ছে আমার রিজনের মধ্যে কনফাইন্ড থাকবে, দ্যাটস ফাইন। বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু এক্সপ্যান্ড ইট মানে গ্লোবালি, দেন আমার ক্ষেত্রে হচ্ছে LinkedIn হচ্ছে তোমাকে ইউজ করতেই হবে। এট দ্য সেম টাইম কিছু ভালো মেন্টর ফাইন্ড আউট করতেই হবে। যারা তোমাকে হচ্ছে যে প্রবলেম যেগুলো তুমি ফাইন্ড আউট করতে পারছো বা তোমাকে প্রবলেম ফাইন্ড আউট এর ক্ষেত্রে হেল্প করবে। এট দ্য সেম টাইম মানে এটার টেন্টেটিভ সলিউশন গুলা কিভাবে হতে পারে সেগুলো তোমাকে গাইড করবে। মানে এই জিনিসগুলাই হচ্ছে যে খেয়াল রাখতে হবে। গ্রেট সাজেশনস ফ্রম মুরাদ আনসারী এবং আ এটা ট্রু যে প্রত্যেক ফাউন্ডারেরই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এটা অনেকটা হাই পাওয়ার্ড স্টার্টআপ অনেকটা হাই পাওয়ার্ড হওয়ার পরেও এই ডোমেইনটাতে অনেকে এই যে সিইও বা ফাউন্ডার টাইটেলটা নিতে আসার উদ্দেশ্যেও আসে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে শুধুমাত্র তারাই সারভাইভ করবে যারা আসলে রিয়ালিটিতেই একটা বিজনেস করার উদ্দেশ্যে আসছে এবং ওইটার পিছনে যে সময়টা দরকার বা যে প্রায়োরিটিটা দেওয়া দরকার সেটা দিচ্ছে। এক্সাক্টলি। এই জায়গাটার ক্ষেত্রে আমি এই জিনিসটা আমি খুব ভালো আসলে অ্যাড্রেস করতে চাই যে, নিজেকে হচ্ছে কিন্তু সারভাইভ করার আসলে আমার ব্যাক প্ল্যানটা আসলো কি? কারণ আমার কোম্পানি আমাকে সারভাইভ করে, আমার কোম্পানি সাকসেস হয়ে আমার বিশাল একটা বড় অফিস থাকবে, অনেক এমপ্লয়ি থাকবে, এটা সবারই ড্রিম। বাট বিহাইন্ড এ আসলে কি রয়েছে? কারণ একটা স্টার্টআপ সাকসেস করবে না এটাই স্বাভাবিক। বাট স্টার্টআপ যদি সাকসেস না করে আসলে নিজেকে আসলে আমি কিভাবে প্রিপেয়ার করতে পারছি, সেই জিনিসটা নিয়ে আসলে আমাদের চিন্তা করা উচিত। মানে এট লিস্ট একটা হচ্ছে স্কিল এরকম রেডি রাখা যেটা তোমাকে হচ্ছে যে আর্নিং এর ক্ষেত্রে হেল্প করবে। কারণ আমি একটা জব শিফট করে আমি এখানে এসেছি। বাট পরে আমি যে আবার যখন কোম্পানিটা আমার যখন সারভাইভ করতে পারবে না, তখন আসলে আমি নিজেকে কিভাবে সাপোর্ট দিব? যখন আমরা হচ্ছে যে ইউনিভার্সিটি স্টুডেন্ট গুলা থাকা হয় তখন হয়তো ফ্যামিলি বা অন্য কিছু। যখন আমার ঘাড়ে একটা রেসপন্সিবিলিটি থাকে আমার ফ্যামিলি, আপকামিং ফ্যামিলি আর অনেকগুলো স্টেক হোল্ডার, তখন কিন্তু হচ্ছে একবার লুপে পড়ে গেলে তখন কিন্তু আবার রিটার্ন করা অনেক বেশি ডিফিকাল্ট। মানে দ্যাটস ওয়াই হচ্ছে আমি যদি হচ্ছে সার্ভাইভ না করি আমার নেক্সট স্টার্টআপ সাকসেস করার জন্য, নেক্সট স্টার্টআপ স্টার্ট করার আগে রেডি হওয়ার জন্য এরকম কিছু স্কিল অবশ্যই রেডি রাখা দরকার। থ্যাংক ইউ সো মাচ মুরাদ। আই গেস যে আমরা আজকে অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস শিখতে পারলাম এবং এটা আমাদের যে গেস্টরা থাকবে বা আমাদের অডিয়েন্সরা থাকবে তাদের অনেক কাজে লাগবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া আমাকে ইনভাইট করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। কমেন্টে আমাদেরকে জানাবেন যে সামনের দিনে আর কোন ফাউন্ডারদের আমাদের শোতে আপনারা দেখতে চান এবং এই ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। কারণ এই ধরনের ভিডিও থেকেই কনভারসেশন এর শুরু হয় এবং এই কনভারসেশন গুলো আপনাদেরকে বিলিয়ন ডলারের আইডিয়াও দিয়ে দিতে পারে। সো আশা করছি দেখা হবে সামনের এপিসোডে।